আম্মা, আপনার কথা আমি অবশ্যই মনে রাখবো। আজ যদি আমার শাশুড়ি থাকতো তাহলে হয়তো আপনার মতোই অনেকটা খুশি হতো। এই কথা শুনে রহিমা চৌধুরী রাসেলের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলবে কিন্তু রাসেল তো আগেই মানা করেছে, তাই আর বলা হয় না রহিমা চৌধুরীর মনের কথাটা। মা, আমরা তাহলে যাই কেমন? আমি বলি কি, এখন জেরিনকে নিয়ে আমাদের বাসায় চল, রাত হয়ে এসেছে। তোর বাসা তো ভালোই দূরে, আবার রান্না করাটাও ঝামেলা। না মা, সেটার কোনো দরকার নেই। আমি বলেছি সেইটাই করবো। ছিলি এত বেশি কথা বলিস কেন? জানিস না মুরব্বীরা যা বলে তার সন্তানের ভালোর জন্যই বলে। রাসেল আর বেশি কিছু না বলে মায়ের গাড়ি করে বাড়িতে চলে আসে। জেরিন এত বড় বাড়ি দেখে তো অবাক হয়ে যায়। আম্মা, এত বড় বাড়ি আপনাদের? খুব সুন্দর করে সাজানো বাড়িটা। আরে মা, এটা তো কিছুই না, এইরকম আরো অনেক বাড়ি আছে আমাদের, দেশের বাইরেও অনেকগুলো বাড়ি আছে। হো, আপনারা তাহলে তো অনেক ধনী পরিবার। আচ্ছা আম্মা, আপনাদের কোনো ছেলে সন্তান নেই? রহিমা চৌধুরী রাসেলের মুখের দিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। কি বলবে সে? রাসেল তো বলতে মানাই করেছে। জেরিন, এইসব এখন জানা কি তোমার খুব জরুরি? এমনিতেই মার মন খারাপ, দেখছো না? এই দেখো, আম্মার মন খারাপ, আমি সেই দিকে কোনো নজরই দেইনি এখনো। মা, হয়েছে, এখন চলো ভেতরে যাই। এইভাবে বাইরে দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না, তাই না? তারপর ওরা সবাই ভেতরে চলে আসে। বাসায় এখন কেউ নেই, সবাই কোথায় যেন গেছে, আর রাসেলের বাবা তো অফিসেই গেছে। মা, তুমি এখানে চুপটি করে বসো, আমি গিয়ে একটু তোমাদের জন্য খাবার ব্যবস্থা করি। আম্মা, আমি থাকতে আপনি কেন যাবেন? আমি খাবার তৈরি করে আনি। কি বলছো এইসব? তোমার এখন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, বুঝেছো? আম্মা, এখন রেস্ট নিতে হবে না, আর আমি তো তোমার মেয়ের মতোই, তাই না? মায়ের সাথে কাজ করতেই পারি, জানো মা। আমি মায়ের আদর পাইনি, তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমার মা হারানো মাকে ফিরে পেয়েছি। পাগলি মেয়ে একটা, এভাবে কান্না করছিস কেন? আমি তো তোর মা, তাই না? রাসেল বলল, ভাই রে, এই মেয়ে তো অভিনয় কবে থেকে শিখলো? আমার সাথে কত খারাপ আচরণ করেছে, আর মার সাথে লক্ষ্মী বইয়ের আচরণ। এর তো সিনেমায় অভিনয় করলে ভালো হতো। এইভাবে তারা আরো অনেক কথা বলে। কিছু সময় পরে সবাই বাসায় চলে আসে। বড় আম্মু, ছেলে বউকে পেয়ে আমাকে ভুলে গেলে? সবাই তো অবাক ছেলে বউ শব্দটা শুনে, আর রাসেল তো আরো অবাক। নিধি কি করে জানলো যে এই ওর স্ত্রী? নিধিমা, তুই এসব কি বলছিস? উনি তো রাসেলের ম্যাডাম। রাসেল তার বাসায় কাজ করে। তুমি ভুল জানো বাবা, উনি রাসেল ভাইয়ের স্ত্রী জেরিন, আমাদের এখানকার পুলিশ অফিসার। নিধি মামনি, তুই এটা কি করে জানলি? আমি তো এটা কাউকে বলিনি। বড় মা, একটা কথা আছে না, যেটা গুরুজনেরা সবসময় বলতো, সত্য কথা কখনো চাপা থাকে না। নিধির চোখে জল, মনে হচ্ছে এখনই মেঘ ভেঙে বৃষ্টি নামবে। মামনি, তুই কান্না করছিস কেন? কি হলো তোর আবার? না বড় মা, কিছু না, এই মনে হয় চোখে পোকা পড়েছে। নিধি ওখানে আর না দাঁড়িয়ে সোজা রুমে চলে যায়। এইদিকে জেরিন তো নিধিকে এই বাড়িতে দেখে অবাক হয়ে যায়, মনে মনে কিছু একটা হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে। যা বাবা, হঠাৎ করে নিধির আবার কি হলো? কিছুই তো বুঝলাম না। আমি তো কিছুই বুঝলাম না। এই তো ভালো ছিল, হঠাৎ আবার কি হলো? রাসেলকে দেখে আল্লাহই ভালো জানে। রাসেল তো ঠিকই বুঝতে পেরেছে নিধির এমন আচরণ করার কারণ। নিধি যে রাসেলকে পছন্দ করত আর জেরিনকে দেখে সহ্য করতে পারেনি। তারপর কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নেয়। জেরিন তো এই বাড়িতে থাকবেই না, চলে যাবে, কিন্তু রহিমা চৌধুরী কিছুতেই যেতে দিবে না। জেরিন রাসেলের কানে কানে বলে, এই চলো না, আমরা বাসায় চলে যাই, এখানে আমার থাকতে আর ভালো লাগছে না। তোমার যে কি কারণে ভালো লাগছে না সেটা তো আর আমার অজানা নয়। শুনলে না মা কড়া গলায় কি বলে দিল? সেটা তো শুনলাম, কিন্তু আমার তো ভালো লাগছে না। আচ্ছা চলো ছাদে গিয়ে বসে থাকি, হয়তো তোমার একটু হলেও ভালো লাগবে। আচ্ছা চলো তাহলে, যদি মনটা একটু ভালো হয়। তারপর রহিমা চৌধুরীকে বলে রাসেল আর জেরিন ছাদে চলে আসে। কি ছাদে এসেও বাধে আরেক ঘটনা, কারণ ছাদে নিধি বসে আছে, দেখে বোঝা যাচ্ছে নিধির মনটা খারাপ। তুমি আমাকে মন ভালো করার জন্য এখানে নিয়ে আসলে বলো? দেখো জেনিন, আমি বুঝতে পারতেছি তুমি নিধিকে মানতে পারছো না, কিন্তু তুমি এটা কেন বোঝো না? হয়তো নিধি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নিধিকে ভালোবাসি না। মনটা ছোট করে বললাম। তারপর ধীরে ধীরে রাসেল আর জেরিন নিধির কাছে আসে, ওদের দেখে নিধি উঠে চলে যেতে নেয়। তখনই জেরিন নিধির হাত ধরে ফেলে। আচ্ছা আপু, তোমার কি হয়েছে বলো তো? নাকি তোমাদের বাসায় এসেছি বলে তুমি আমাদের সহ্য করতে পারতেছো না? কোনটা বলো তো? নিধি এই কথার জবাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। দেখো নিধি, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তুমি না বুঝে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছো। যদি একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি কিনা, তাহলে আজকে হয়তো এমন কষ্ট পেতে হতো না। আপু, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যদি একটা বারের জন্য তোমার ভাইয়ের সম্পর্কে খবর নিতে, তাহলে এমন হতো না। দেখো নিধি, তোমার জন্য অনেক ভালো ছেলে ডিজার্ভ করে, আর তুমি কি না আমার মতো একটা রাখালের জন্য এমন মন খারাপ করে আছো?
দেখবে আমার থেকে অনেক ভালো ছেলে তোমার জীবনে আসবে। ভাইয়া কি করব বলো, আমি জীবনে কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখে আমার মনে খুনটা বাজতে শুরু করে। আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু আমি মানতে পারছি না তুমি বিবাহিত। নিধি আপু, এটা নিয়ে কষ্ট পেও না তো। মনে করো এটা তোমার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল, যা কল্পনাতেই মানায়, বাস্তবে কখনোই রূপ নেয় না। ভাবি, আমি এত সময় কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন তোমরা এত সুন্দর করে বোঝালে, যা শুনে আমি সব বুঝতে পেরেছি। ভাবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, কখনো ভাইয়াকে কষ্ট দিও না, ভাইয়ার মনটা খুব ভালো। ননদিনী, তোমার রাখাল ভাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কখনো কষ্টের ছিটে ফোটাও ওর কাছে আসতে দিব না। ভাবি, তুমি কি বলো এইসব? ভাইয়া আগে রাখা ছিল, কিন্তু ভাইয়া এখন এই বাড়ির হারিয়ে যাওয়া সন্তান। কি বলছো এইসব? তাহলে আম্মা আব্বা আমার আসল শ্বশুর শাশুড়ি? বড় আম্মু আর বড় আব্বু তোমার আসল শ্বশুর শাশুড়ি। কিন্তু তোমার ভাই এটা আমাকে কখনো বলেনি। যাও, তোমার ভাইয়ের সাথে আমার কোনো কথা নাই। এত বড় একটা আনন্দময় কথা আমার থেকে লুকিয়েছে। তখনই পিছন থেকে রাসেলের মা রহমিয়া চৌধুরী এসে বলে, মারে, এতে রাসেলের কোনো দোষ নেই, কারণ ও চাইতো তুমি ওকে রাখাল হিসাবেই ভালোবাসো, ধনী ছেলে এটা জেনে না। জেরিন রহিমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচ্ছা আম্মা, বুঝলাম সে আমাকে এর জন্যই বলেনি, কিন্তু আমাকে যে তোমাদের আদর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করেছে সেটার কি হবে? আর দেখো, উনি নিজে এসে ঠিকই তোমাদের আদর ভালোবাসা নিয়েছে। জেরিনের এমন কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। ও, তাহলে এই ব্যাপার। তোমার জন্য অনেক ভালোবাসা এই বুকে আছে, বুঝলে, কখনো পুরাবে না। ভাবি, একটা কথা বলবে? তুমি বিসিএস ক্যাডার হয়ে ভাইয়ের মতো একটা মূর্খ রাখালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে কেন? নিধি শোনো, আমি যখন ছোট তখন আমার মা মারা যায়। তারপর আমার বাবা আমাকে বড় করে। আমি পড়াশোনায় খুবই মেধাবী ছিলাম। আর তোমার ভাইকে আমার বাবা খুব ভরসা করতো আর ভালোবাসতো। বাবা মারা যাওয়ার সময় আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেয়, কিন্তু আমি তোমার ভাইকে মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট দিয়েছি তোমার ভাইকে, তবুও তোমার ভাই আমার সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলেনি। নিজে না খেয়ে আমার পড়াশোনার খরচ চালিয়ে আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে। আমি বিসিএস হওয়ার পরে তোমার ভাইকে কাজের লোকের মতো রেখেছি, তবুও কখনো প্রতিবাদ করেনি। আজ আমি তোমার ভাইয়ের মতো এত ভালো মনের একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করি। ভাবি, তুমি যেটা করেছো সেটা হয়তো আমি থাকলেও করতাম, কারণ কোনো শিক্ষিত মেয়ে চাইবে না এমন রাখালের মতো মূর্খ জামাই। মা দেখেছো, এরা দুজন আমাকে নিয়ে কত কি বলছে, তুমি কিন্তু কিছুই বলতেছো না। অনেক হয়েছে, আর সব কথাই শুনলাম। আমার ছেলের জীবনে এমন কোনো দিন হয়তো যায়নি যেটাই কষ্ট করতে হয়নি। মা গো, যখন জানতে পারবে তোমার এই রাখাল ছেলেটা আজকে সমাজে সবার মুখে মুখে যে পুলিশ অফিসারকে নিয়ে কথা, সেই অফিসার তোমার ছেলে, তখন নিজেকে গর্বিত মনে করবে। জানো মা, তোমার ছেলে গরিব হলে কি হবে, কিন্তু তার মনটা না খুবই বড় মাপের ছিল। কাউকে টাকা দিয়ে হয়তো সাহায্য করার ক্ষমতা ছিল না, তবে কথা বা কাজ দিয়ে ঠিকই সাহায্য করতো সব সময়, যার জন্য আমাদের গ্রামের সবাই ওকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতো। দেখতে হবে না ছেলেটা কার? রহিমা চৌধুরী ও রায়হান চৌধুরী একমাত্র ছেলে, ওর শরীরে যে উপকারী মানুষের রক্ত বইছে, বুঝলে বৌমা? বুঝেছি আম্মা। তাই যদি না হতো তাহলে কি আর নিধি আপুর ভাই অমর ন্যায়পরায়ণ হতো নাকি? ভাবি, তুমি কিন্তু একদম আমাকে আপু বলবে না। আমি ভাইয়ার ছোট না, বলো। তুমি আমাকে আদর করে নিধি বলে ডাকবে, আবার হবু ডাক্তারনি বলেও ডাকতে পারো। আচ্ছা, নিধি বলেই ডাকবো। কেমন, এখন খুশি তো? খুশি কি করে থাকবো বলো? আমার খুশির কারণটা যে তুমি অনেক আগেই নিজের নামে দলিল করে নিয়েছো, মনে মনে বললাম। পেতনি এখন হবু ডাক্তার নেই, আরও কত নাম আছে, সেটা একটু বল, মেমোরিতে সেভ করে রাখি, ঝগড়া করার সময় মনে পড়বে। বড় মা, দেখেছো তোমার ছেলে আমার সাথে পায়ে পাড়াতেই ঝগড়া করতে চাইছে। এমনিতে আমার এখন ঝগড়া করার মোট নেই। তোরা একটু থামতো। জানো বৌমা, রাসেল হারিয়ে গেলে অনেক খুঁজেছি ওকে, এই দেশের একটা কোনো বাদ রাখিনি, নিজেরা সাথে পুলিশ দিয়েও খুঁজেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বড় আম্মু, আমার ভালো লাগছে না, তোমরা থাকো, আমি বরং রুমে গেলাম, কেমন? রহিমা চৌধুরী খুব ভালো করে বুঝতে পারে নিধির কেন ভালো লাগছে না। রাসেল আর জেরিন যতই বোঝাক না কেন, নিধি তো কোনো কিছুই বোঝার মতো মেয়ে না। মা, অনেক তো হলো, এখন চলো নিচে যাওয়া যাক। এমনিতেই সন্ধ্যা নেমে এসেছে, হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। আম্মা, আপনার ছেলে ঠিকই বলেছে, এখন চলে যাই। এইখানে থাকলে শীতে কাঠের পুতুল হয়ে যাব। মা চলো, অনেক তো গল্প করা হলো, এখন নিচে যাওয়াই ভালো। তারপর সবাই একসাথে নিচে নেমে আসে। নিধি ওর রুমে চলে যায়। এদিকে রাসেল আর জেরিনকে রহিমা চৌধুরী একটা রুম দেখিয়ে ফ্রেশ হওয়ার জন্য বলে, নিচে চলে যায়। তুমি এত বড় লোকের ছেলে, আর সেই কথাটা আমাকে একটাবারের জন্য জানানোর প্রয়োজন মনে করনি কেন? তোকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। কেন বলবো, তুই তো বলেছিস।
আমার মতো রাখাল তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি রাখাল হও আর যাই হও না কেন, তুমি আমার স্বামী, এটাই সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর তুমি জানো না, স্বামী সবসময় স্ত্রীর সাথে সবকিছু শেয়ার করে, হোক না তার মনে জমানো কষ্টের পাহাড়। শোন, যে স্ত্রী স্বামীকে স্বামী বলে মনেই করে না, তার জন্য এইসব মিথ্যা মায়া রেখে কী লাভ বল? আর তুই তো নিজে মুখেই বলেছিস আমার এই সংসারে তুই কিছুদিন থাকবি। আমাকে তোর নাকি সহ্য হয় না, তাহলে আজকে এইসব কেন বলতেছিস? প্লিজ এইসব কথা বলো না। আমি আগে ওইসব কথা বলেছি কারণ সংসারে যে একটা মানে আছে সেটা বুঝতাম না। স্ত্রীর উপরে যে স্বামী নামক গাছটা কত বড় নিরাপত্তার ছায়া, সেটা কখনোই ভাবিনি, কিন্তু এখন এইসব বুঝতে শিখেছি। সব থেকে বড় কথা, আমি এখন তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হয়ে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। বিধাতা মরণকালেও যেন আমাদের আলাদা না করে। এইসব কথা শুনে রাসেলের মনে মনে খুবই ভালো লাগে, কিন্তু এত সহজে তো মেনে নিলে চলবে না। ওকে বুঝতে হবে আপনজনের দেয়া কষ্টটা কতটা ভয়ঙ্কর হয়। শোনো, মা যেন বুঝতে না পারে তোর সাথে আমার কোনো মিল নেই, তাহলে মা অনেক কষ্ট পাবে, কিন্তু আমি সেটা চাই না। তাই মা যেন কোনোভাবেই বুঝতে না পারে, যদি বোঝে তাহলে তোর খবর আছে বলে দিলাম। এমন করো না, মায়ের কষ্ট হবে সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। আর আমারও যে একটা মন বলে জিনিস আছে, সেখানে যে হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? এত কিছু বোঝার সময় আমার হাতে নেই। আমার মন বলতে কিছু নেই, যেটুকু ছিল সেটুকু তোর দেওয়া আঘাতে পাথর হয়ে গেছে। যদি তোর ভালোবাসা বরফ দিয়ে মনটাকে গলাতে পারিস তো চেষ্টা করে দেখ। তোমার মন যতই পাথর হোক না কেন, আমার ভালোবাসা ফুল তোমার মনে ফুটাবোই ইনশাল্লাহ। দেখা যাক কতটা সম্পূর্ণ করতে পারিস। বেস্ট অফ লাক পুলিশ ম্যাডাম। এখন দয়া করে এইসব কথা বন্ধ কর, আমার মাথা ধরিয়ে ফেলেছিস। তুই কি মাইরি বিরতিহীন রেডিওর মতো বাঁচতেই আছিস? তো বাঁচতেই আছিস, বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিস না। আমার এইসব কথা তোমার কাছে রেডিওর মতো মনে হয়? এতটা ঘৃণা করো আমাকে যে আমার কথাটা পর্যন্ত তোমার ভালো লাগে না? আমাকে তোর যদি ভালো না লাগে তাহলে তোকে শুধু শুধু আমার একা ভালো লেগে কি হবে বল? ফলস্বরূপ শুধু কষ্টটাই পাবো। তার চেয়ে বড় মায়া কাটানোর কোর্সটাই করি, তাও যদি তোর দেওয়া কষ্টটা আমার এই অবুঝ মনটা সহ্য করতে পারে। তুমি আমাকে কষ্ট দিয়ে কি খুব শান্তি পাও বলো? আমার যে কষ্ট হয় সেটা কেন বুঝো না? আমার তোর মন বোঝার মতো শক্তি নেই, তাই তোর মনে কষ্টের বই আমি পড়তে পারি না, বুঝেছিস? তুই এখন চুপ থাক। তোর কথার জন্য আমার 3 কেজি মাথা ধরেছে। তুমি বিছানায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে অনেক ভালো লাগবে। তোমার মাথা ব্যথা একটুও হবে না। না না, এটা তো হবে না। আমি মিথ্যা মায়া কাটানো শিখতে চাই, কোনো মিথ্যা মায়ায় আর জড়াতে চাই না। কি হবে এত কষ্ট সহ্য করে যদি শেষে সুখের ছোঁয়াটুকুও না পাই? জেরিন আর কোনো কথা বলে না, নীরবে শুধু কান্না করছে। এটা ছাড়া আর তো করার কোনো রাস্তাই নেই। সেও যে আর এর থেকে হাজার গুণ বেশি করেছে। আজ তাকে তো রাসেলের দেওয়া সামান্য কষ্ট সহ্য করতেই হবে।